বিয়ের পরের প্রথম সকালটা রিমার কাছে স্বপ্নের মতো হওয়ার কথা ছিল। মায়ের শেখানো নিয়মে খুব ভোরে ঘুম থেকে উঠে এসে অজু করে নামাজ পড়েছিল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিল। চোখের নিচে হালকা কালি, মুখে চাপা উত্তেজনা আর বুকের ভেতর অজানা শঙ্কা। আজ থেকে এ বাড়িটাই তার নিজের সংসার, নিজের আকাশ। কিন্তু সেই আকাশে যে মেঘ জমে আছে সেটা সে টের পায়নি তখনও। রান্নাঘরে ঢুকতেই শাশুড়ি শিরিনা বেগমের কড়া বলার শব্দ কানে এলো। এই মেয়ে, এত দেরি কেন? ঘুম ভাঙে না নাকি বাপের বাড়ির মতো? রিমা চমকে উঠে বলল, না মা, আমি তো ভোরেই উঠেছি। নামাজ পড়ে। নামাজ পড়লেই সংসারের কাজ হয়ে যায়? কথাটা কেটে দিলেন শাশুড়ি। এই বাড়িতে নিয়ম আছে, সূর্য ওঠার আগেই রান্নাঘরে আগুন জ্বলে। রিমা চুপ করে গেল। বিয়ের আগে সবাই বলেছিল শিরিনা বেগম নাকি শক্ত মানুষ, কিন্তু মনের ভেতর ভালো। আজ সেই ভালো দিকটা চোখে পড়ল না। ঠিক তখনই রান্নাঘরের দরজায় এসে দাঁড়াল ননদ মিতু। বয়স 22-23 হবে। শহরে কলেজে পড়ে। কথাবার্তায় কেমন একটা তাচ্ছিল্য। রিমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ভাবি, আপনি তো দেখি রাজকুমারীর মতো ঘুমান। আমাদের তো ছোটবেলা থেকে অভ্যেস ভোরে উঠে কাজ করা। রিমার বুকটা কেমন ধক করে উঠল। সে নরম স্বরে বলল, আমি চেষ্টা করছি মিতু, নতুন জায়গা তো। নতুন জায়গা মানেই নিয়ম ভাঙা যাবে? মিতু হেসে বলল, কিন্তু সেই হাসিতে কোনো মায়া ছিল না, ছিল কটাক্ষ। রান্নার কাজে হাত দিতে গিয়ে রিমার হাত কাঁপছিল। চাল ধুতে গিয়ে একটু পানি ছিটকে পড়তেই শাশুড়ির চোখ লাল হয়ে উঠল। এই দেখো, সব জায়গা ভিজিয়ে দিলা, কাজ যেন না আবার বউ হয়ে এসেছ। রিমা মাথা নিচু করে শুধু বলল, দুঃখিত মা। তার মনে পড়ল নিজের মায়ের কথা। বিদায়ের সময় মা বলেছিলেন, সব সহ্য করিস মা, সংসার ভাঙিস না। সেই কথা মনে করে বুকটা ভারী হয়ে উঠল। দুপুরে আরিফ অফিস থেকে ফোন করল। রিমা বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে বলল, ভালো আছি। আরিফ হাসল, আম্মা ঠিকই তো, নতুন বউ পেয়ে একটু কড়া হবে, মানিয়ে নিও। রিমা আর কিছু বলল না। কি বলবে? যে সকাল থেকেই তার চোখে জল জমে আছে, যে প্রতিটা কথায় নিজেকে ছোট মনে হচ্ছে, এসব কি ফোনে বলা যায়? বিকেলে শাশুড়ি তাকে ডেকে বললেন, শোন, এই বাড়িতে তোর বেশি আধিক্ষেতা চলবে না, যা বলবো তাই করবি। মিতু পাশে দাঁড়িয়ে যোগ করল, ভাবি, বেশি চালা। রাত নামলে সে ঘরের কোণে বসে চুপচাপ কাঁদল। জানালার বাইরে চাঁদ উঠেছে, কিন্তু তার জীবনে যেন অন্ধকার নেমে এসেছে। সে জানত না, এটা শুধু শুরু। সামনে অপেক্ষা করছে আরও তীক্ষ্ণ কথা, আরও অবহেলা, আরও অপমানের দিন। তবুও বুকের ভেতর কোথাও একটা ক্ষুদ্র আলো জ্বলছিল, এই বিশ্বাস যে একদিন হয়তো সে নিজের জায়গা খুঁজে পাবে, নিজের সম্মান ফিরে পাবে। কিন্তু সেই পথ যে কতটা কাঁটায় ভরা তা সে তখনও বুঝতে পারেনি। বিয়ের পর 1 সপ্তাহ কেটে গেল। রিমার কাছে এই কটা দিন মনে হল যেন এক একটা বছর। প্রতিদিন ভোরে ঘুম ভাঙে শাশুড়ির কড়া ডাকে, আর সারাদিন কাটে খোটা আদেশ আর অবজ্ঞার ভেতর দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে দৌড়াতে হয়। কখনো শিরিনা বেগম বলেন, চা বেশি গরম, কখনো বলেন চিনি কম, আবার কখনো শুধু মুখ বাঁকিয়ে বলেন, বাপের বাড়িতে কি শিখে এসেছ? রিমা কিছু বলে না, চুপচাপ সব সহ্য করে। তার মনে হয় উত্তর দিলে পরিস্থিতি আরও খারাপ হবে। মিতুর আচরণ আরও তীক্ষ্ণ। সে ইচ্ছে করেই রিমাকে দিয়ে নিজের কাপড় ধোয়ায়, জুতো পরিষ্কার করায়। একদিন তো রিমার হাতে ধোয়া কাপড় মেঝেতে ছুঁড়ে দিয়ে বলল, এই কাপড় আবার ধুতে হবে, দুর্গন্ধ বের হচ্ছে। রিমা নীরবে কাপড়গুলো তুলে নিল। চোখে পানি চলে এলো, কিন্তু সে কাউকে দেখাল না। দুপুরে খাওয়ার সময় সে সবচেয়ে শেষে বসে। সবাই খেয়ে উঠলে তারপর সে পাত পায়। অনেক সময় খাবার খাকে কম, তখন সে ভাতের সঙ্গে শুধু লবণ আর মরিচ দিয়ে খেয়ে নেয়। একদিন আরিফ অফিস থেকে ফিরে দেখল রিমা রান্নাঘরে চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল। কি হয়েছে? আরিফ জিজ্ঞেস করল। রিমা মাথা নেড়ে বলল, কিছু না। আরিফ আর প্রশ্ন করল না। সে জানে মা আর বোন একটু রুক্ষ, কিন্তু সে কখনো ভাবেনি ব্যাপারটা এতটা গভীর হতে পারে। রাতে শুয়ে রিমা মাকে ফোন করতে চেয়েছিল, কিন্তু সাহস পেল না। মনে হলো বললে মা কাঁদবেন, বাবা চিন্তায় পড়বেন। সে চুপচাপ বালিশে মুখ গুজে চোখের পানি ফেলল। পরের দিন সকালে মিতু ইচ্ছে করে বলল, ভাবি, আমার কলেজের বান্ধবীরা আসবে, ঘরদোর ভালো করে পরিষ্কার করো, কোথাও ময়লা থাকলে কিন্তু তোমাকেই দায় নিতে হবে।
রিমা সকাল থেকে দুপুর পর্যন্ত এক টানা কাজ করল। হাত ব্যথায় অবশ হয়ে এলো, পিঠে টান ধরল, তবু সে থামেনি। বন্ধুরা এলো, তারা বসার ঘরে গল্প করতে লাগল, হাসাহাসি করল, আর রিমা রান্নাঘরে বসে তাদের জন্য নাস্তা বানাতে লাগল। একজন বান্ধবী ফিসফিস করে মিতুকে বলল, ভাবি নাকি, দেখতে তো কাজের মেয়ের মতো লাগছে। মিতু হেসে বলল, এই বাড়িতে নতুন বউ মানে কাজের লোকই। রিমা কথাটা শুনে ফেলেছিল। বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ল। সে মনে মনে বলল, আমি কি মানুষ না? সেদিন রাতে শাশুড়ি বললেন, তোর জন্য আমাদের সম্মান নষ্ট হচ্ছে, লোকজন কি ভাববে, বউ ঠিকমতো সাজতে জানে না। রিমা ধীরে বলল, মা, আমি চেষ্টা। রিমা ঘরে ফিরে এসে আয়নার সামনে দাঁড়াল। নিজের মুখের দিকে তাকিয়ে হঠাৎ নিজেরই অচেনা লাগল। এই কি সেই মেয়েটা যে বিয়ের আগে হাসি খুশি ছিল, স্বপ্ন দেখত? সে ধীরে ধীরে বুঝতে পারল এই বাড়িতে তার অস্তিত্ব শুধু একজন কর্মচারীর মতো। তার অনুভূতি, তার কষ্ট কেউ দেখতে চায় না। তবু সে মনে মনে প্রতিজ্ঞা করল, ভেঙে পড়বে না। যত কষ্টই আসুক, সে নিজেকে শেষ হতে দেবে না। কারণ কোথাও না কোথাও সে বিশ্বাস করে একদিন সত্য প্রকাশ পাবেই। রিমার জীবনে দিনগুলো এখন আর আলাদা করে চেনা যায় না। সকাল, দুপুর, রাত সব মিলেমিশে একরকম হয়ে গেছে। কাজ, কথা শোনা, অপমান গেলা, আবার কাজ। এর বাইরে যেন কিছুই নেই। এই দিনের শুরুটাও অন্য দিনের মতোই হয়েছিল। ভোরে শাশুড়ির ডাক, রান্নাঘরের ব্যস্ততা, মিতুর তাচ্ছিলের হাসি। কিন্তু দুপুরের দিকে এমন একটা ঘটনা ঘটল যা রিমার বুকের গভীরে স্থায়ী দাগ কেটে দিল। শিরিনা বেগম আলমারির সামনে দাঁড়িয়ে হঠাৎ চিৎকার করে উঠলেন, আমার সোনার চেন কোথায়? রিমা দৌড়ে এলো। কি হয়েছে মা? কি হয়েছে আবার? আমার চেন নেই, সকালে এখানেই রেখেছিলাম। মিতু তৎক্ষণাৎ বলে উঠল, আরে মা, নতুন বউ ছাড়া আর কে ঘরে ঢোকে? রিমার মাথায় যেন বাজ পড়ল। সে হতভম্ব হয়ে বলল, আমি? না মা, আমি তো। চুপ! শাশুড়ি ধমক দিলেন, অভিনয় করিস না, গরিব ঘরের মেয়েরা এসব করতেই পারে। রিমার চোখ ভিজে উঠল। মা, আমি চুরি করিনি, আল্লাহর কসম আমি পারব না। মিতু ঠোঁট বাঁকিয়ে বলল, কসম তো চোরেরাও খায়। শিরিনা বেগম বললেন, ঘর তল্লাশি করো। মিতু গিয়ে রিমার ট্রাঙ্ক খুলে কাপড় চোপড় উল্টে পাল্টে ফেলল। সব মেঝেতে ছড়িয়ে গেল। রিমা চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে মাটিতে মিশে যেতে পারলে ভালো হতো। অবশেষে পাশের আলমারির নিচে চেনটা পাওয়া গেল। মিতু মুখ ঘুরিয়ে বলল, ও এখানে ছিল নাকি? শিরিনা বেগম একটু থমকে গেলেন, কিন্তু ক্ষমা তো দূরের কথা, উল্টো বললেন, তবু সাবধান থাকবি, তোকে বিশ্বাস করা যায় না। রিমার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। অপমানের আগুনে যেন তার আত্মাটা পুড়ে গেল। বিকেলে আরিফ বাড়ি ফিরলে সে সব বলতে চেয়েছিল, কিন্তু ড্রয়িং রুমে মা আর বোনের উপস্থিতিতে সাহস পেল না। রাতে ঘরে এসে আরিফ বলল, মা আজ একটু রেগেছিল, তুই আবার কি করেছিস? এই কথাটা শুনে রিমার বুক ভেঙে গেল। সে কাঁপা গলায় বলল, আমি কিছু করিনি আরিফ, আমাকে চোর বলা হয়েছে। আরিফ অবাক হল, চোর? কি বলছিস? রিমার সব বলল। চোখের পানি আর থামছিল না। আরিফ একটু চুপ করে থেকে বলল, মা হয়তো ভুল বুঝেছে, তুই মন খারাপ করিস না। এই কথা শুনে রিমা বুঝে গেল সে একা। এই সংসারে তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই। রাতে সে ঘুমোতে পারল না। মনে হচ্ছিল এই বাড়ির দেয়ালগুলোও তাকে ঘৃণা করে। প্রতিটি শ্বাসে অপমানের গন্ধ। পরদিন মিতু আবার খোঁচা দিল, ভাবি, আজকাল তো আপনার দিকে তাকালেই চোর মনে হয়। রিমা কিছু বলল না, কিন্তু তার ভেতরে ধীরে ধীরে কিছু একটা বদলে যাচ্ছিল। আগের সেই ভীরু মেয়েটা আর নেই, তার জায়গায় জন্ম নিচ্ছে নীরব কিন্তু শক্ত একটা মানুষ। সে মনে মনে বলল, আমি আর শুধু সহ্য করব না, একদিন সত্য। রিমার ভেতরের মানুষটা বদলে যেতে শুরু করেছে, কিন্তু বাইরের পৃথিবী তা বুঝতে পারছে না। এই বাড়ির প্রতিটি কোণায় সে এখনও একজন সন্দেহভাজন, একজন অপ্রয়োজনীয় বোঝা। চুরির অপমানের ঘটনার পর থেকে শাশুড়ির ব্যবহার আরও কঠিন হয়ে উঠেছে। আগের খোঁচা দেওয়া কথা এখন রীতিমতো হুকুমে বদলে গেছে। এই মেয়ে, আজ বাজারে যাবি, তালিকা দিচ্ছি, একটা ভুল করলেও ছাড় নেই। রিমা তালিকা হাতে নিয়ে বলল, জি মা। মিতু পাশ থেকে বলল, পয়সা ঠিকমতো হিসাব করে আনবে কিন্তু, আবার যদি কম পড়ে। রিমা চুপচাপ বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ ভিজে উঠল। নিজের জন্য একটুখানি চুড়িও কেনার সাহস নেই তার।
বাজার করে ফিরে এসে সব জিনিস টেবিলে সাজিয়ে রাখল। শাশুড়ি একে একে মিলিয়ে দেখতে লাগলেন। হঠাৎ বললেন, এই পেঁয়াজের দাম এত কেন? মা, দোকানদার বলল আজ দাম বেড়েছে। মিথ্যে কথা, তুই নিশ্চয়ই পয়সা মেরে দিয়েছিস। রিমার বুক ধক করে উঠল। না মা, আমি 1 টাকাও নেইনি। মিতু হাসতে হাসতে বলল, মা বিশ্বাস করবেন না, অভ্যেস হয়ে গেছে তো। শিরিনা বেগম টেবিল চাপড়ে বললেন, এই বাড়িতে তোর মতো মেয়ের দরকার ছিল না। রিমা আর নিজেকে সামলাতে পারল না, কাঁপা গলায় বলল, মা, আমি সত্যিই চুরি করি না, আমাকে একটু বিশ্বাস করুন। বিশ্বাস? শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন, চোরের ওপর বিশ্বাস করা যায়? এই কথাটা যেন ছুরি হয়ে রিমার বুক চিরে গেল। রাতে আরিফ ঘরে এসে বলল, মা বলছিল তুই নাকি বাজারের টাকায় গোলমাল করেছিস। রিমা অবাক হয়ে তাকাল, তুমিও আমাকে বিশ্বাস করছো না? আরিফ একটু অস্বস্তিতে পড়ে বলল, দেখো আমি জানি না, কিন্তু মা তো মিথ্যে বলবে না। এই মুহূর্তে রিমার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তাহলে আমি এই বাড়িতে কেউ নই, শুধু একটা সন্দেহের মানুষ। আরিফ কিছু বলল না, চুপ করে শুয়ে পড়ল। রিমা জানালার পাশে বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। চাঁদ উঠেছে, কিন্তু তার আলো তার জীবনে ঢুকতে পারছে না। তার মনে হল সে যেন ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে এই সংসারের মাঝখানেও। মায়ের কথা মনে পড়ল। যদি সব বলে দিত, মা নিশ্চয়ই এসে তাকে নিয়ে যেতেন। কিন্তু সে চায় না সংসারে ঝড় উঠুক। তবুও মনে মনে সে একটা সিদ্ধান্ত নিল, আর নয়, এবার সে নিজের প্রমাণ নিজেই দেবে, আর কাউকে তাকে অপমান করতে দেবে না। এই নীরব সিদ্ধান্তের মধ্যেই রিমার চোখের পানি শুকিয়ে। রিমা সারা রাত ঘুমাতে পারেনি। জানালার ফাঁক দিয়ে ঢোকা চাঁদের আলোয় ছাদের দিকে তাকিয়ে সে শুধু ভাবছিল, এই বাড়িতে কি তার সত্যিই কোনো মূল্য আছে, নাকি সে শুধু একটা সন্দেহের ছায়া, যাকে যত খুশি অপমান করা যায়। ভোরে ঘুম ভাঙতেই শাশুড়ির কণ্ঠ, এই মেয়ে, এখনো শুয়ে আছিস? আজ বড়দিন, ভুলে গেছিস? রিমা তড়িঘড়ি উঠে পড়ল, চোখ জ্বালা করছে, শরীর ভারী, কিন্তু মুখে কোনো কথা নেই। আজ আমার বোন আসবে, শিরিনা বেগম বললেন। ঘরদোর এমন পরিষ্কার করবি যেন বোঝা যায় আমরা ভদ্র মানুষ, কোনো লজ্জা যেন না থাকে। মিতু পাশ থেকে ঠোঁট বাঁকিয়ে বলল, আর চা নাস্তা ঠিকঠাক না হলে আবার কান্নাকাটি শুরু করবে ভাবি। রিমা মাথা নিচু করে বলল, জি। সকাল থেকেই শুরু হলো দৌড়ঝাঁপ। উঠান ঝাড়ু, মেঝে মোছা, পর্দা ঝাড়া, বাসন মাজা, রান্নার প্রস্তুতি, সব একাই। দুপুর গড়িয়ে গেল। হাত ব্যথায় অবশ, পিঠে যন্ত্রণা, তবু বসার সুযোগ নেই। মিতু বারবার ত্রুটি ধরছে, এই সোফার নিচে ধুলো, ওই জানালাটা দাগ পড়েছে, কাপগুলো সোজা করে রাখনি। রিমা শুধু আবার কাজ শুরু করে। তার মনে পড়ে বিয়ের আগের দিনগুলো। গরিব ঘর, ছোট সংসার, কিন্তু অপমান ছিল না। আজ বড় বাড়ি, স্বামী আছে, কিন্তু সম্মান নেই। দুপুরে রওশানারা এলেন, সঙ্গে আরও কয়েকজন আত্মীয়। ঘর ভরে গেল গল্পে। রিমা ট্রেতে করে চা নিয়ে ঢুকতেই কানে এলো শাশুড়ির ফিসফিস, নতুন বউটা ঠিক ভালো না, চুরির স্বভাব আছে। রিমার বুক কেঁপে উঠল। রওশানারা অবাক হয়ে বললেন, এত তাড়াতাড়ি? মিতু শান্ত গলায় বলল, আমরাও বিশ্বাস করিনি, পরে ধরা পড়েছে। আর চুপ থাকতে পারল না রিমা। সে সামনে এসে বলল, খালা, আমি চুরি করিনি, আল্লাহর কসম। ঘর স্তব্ধ। শাশুড়ি রেগে উঠে বললেন, বড়দের কথার মাঝে ঢুকিস কেন? রওশানারা বিরক্ত হয়ে বললেন, বউ হয়ে এত কথা বলা ভালো না। রিমার গলা কাঁপল, আমি শুধু নিজের সম্মান চাই। মিতু ঠান্ডা হেসে বলল, সম্মান আচরণে আসে। রিমা বুঝে গেল, সবই পরিকল্পিত। বিকেলে আরিফ ফিরল। আত্মীয়রা তাকে বলল, তোমার বউটার ব্যবহার ঠিক না। শাশুড়ির চোখ মুছে বললেন, আমরা শান্তি চাই, কিন্তু ও ঝামেলা করে। আরিফ সন্দেহভরা চোখে তাকাল। রিমা বলল, আমি মিথ্যে বলছি না। আরিফ ক্লান্ত গলায় বলল, তুমি একটু সহ্য করতে পারো না? এই কথাটা বুকের ভেতর শেষ আঘাত। রিমা কিছু না বলে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, তুই কি সত্যিই দুর্বল? তার চোখে আর জল এলো না। সে জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। আর না, এবার আমি বদলাব। সেই রাতে রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। শুধু দূরে কুকুরের ডাকে মাঝে মাঝে ভাঙছে নীরবতা। রিমা শুয়ে আছে, কিন্তু ঘুম নেই চোখে। ওই ঘটনার পর তার ভেতরের মানুষটা বদলে গেছে।
এখন আর শুধু কাঁদতে ইচ্ছে করে না, ভাবতে ইচ্ছে করে। আমি কি সত্যিই এত অসহায়? নিজেকে প্রশ্ন করে সে। তার চোখে ভেসে ওঠে মায়ের মুখ। বিয়ের সময় মা বলেছিলেন, মেয়ে, সব জায়গায় ন্যায় পাওয়া যায় না, কিন্তু আত্মসম্মান হারালে মানুষ বাঁচে না। রিমা বুকের ভেতর কথাগুলো জমিয়ে রাখে। নতুন সকাল, নতুন চোখে দেখা। সকালবেলা উঠেই রিমা আয়নার সামনে দাঁড়ায়। চোখের নিচে কালো দাগ, মুখ শুকনো, তবু চোখে এক ধরনের দৃঢ়তা। সে নিজেকে বলে, আজ থেকে আমি শুধু কাজের মেয়ে না, আমি এই বাড়ির বউ। রান্নাঘরে ঢুকে আগের মতোই কাজে লেগে যায়, কিন্তু এবার মনোযোগী। কারা কি বলে, কিভাবে কথা বলে, সব লক্ষ্য করে। মিতু ফোনে ফিসফিস করে কারো সাথে কথা বলছে। হ্যাঁ, ঠিকই হয়েছে, আর একটু সময় দিলেই কাজ শেষ। রিমার বুক কেঁপে ওঠে। কাজ শেষ মানে কি? সে বোঝে তার বিরুদ্ধে কিছু একটা বড় হচ্ছে। দুপুরে শিরিনা বেগম বললেন, রিমা, আমার আলমারির চাবিটা খুঁজে পাচ্ছি না, গতকাল তুই ঘর পরিষ্কার করেছিলি। রিমা শান্ত গলায় বলল, আমি আলমারি খুলি নাই মা। শাশুড়ির চোখ চিকচিক করল। তাহলে গেল কোথায়? মিতু হঠাৎ বলে উঠল, ভাবি, আপনার ব্যাগটা একবার দেখুন তো। রিমার বুক ধক করে উঠল। সে ধীরে ব্যাগ খুলল। ভেতরে সত্যিই চাবি। ঘর থমকে গেল। শাশুড়ি নাটকীয় কণ্ঠে বললেন, দেখেছিস, বলেছিলাম না মেয়ে ভালো না। রিমার হাত কাঁপছে, কিন্তু চোখে পানি নেই। সে শুধু বলল, আমি রাখিনি। আরিফ চুপ করে দাঁড়িয়ে আছে। সন্দেহ তার চোখে পরিষ্কার। এইবার রিমা বুঝে গেল, এটা কাকতল নয়, এটা যুদ্ধ। রাতে ছাদে উঠে দাঁড়ায় রিমা। আকাশে তারা ঝিকমিক করছে। সে ফিসফিস করে বলে, আজ চুপ থাকলাম, কিন্তু চিরদিন না। তার ভেতরে ভয় আছে, কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠছে এক অদ্ভুত সাহস। সে সিদ্ধান্ত নেয়, এখন থেকে সব প্রমাণ জমাবে, সব কথা মনে রাখবে। সময় এলে সত্য বের করবেই। দূরে আজানের ধ্বনি ভেসে আসে। রিমা চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ, আমাকে শুধু শক্তি দিন। ছাদের কিনারা থেকে নামার রাতের ঘটনার পর রিমা যেন নতুন করে জন্ম নিল। আগের মতো চোখ নামিয়ে চলা মেয়েটা আর নেই। সে এখন কম কথা বলে, বেশি দেখে। কে কখন কি বলে, কোথায় যায়, সব কিছু তার মাথার ভেতর নীরবে জমা হতে থাকে। সকালে রান্নাঘরে ঢুকেই সে টের পেল পরিবেশটা অস্বাভাবিক রকম ঠান্ডা। শাশুড়ি কোনো কথা না বলে চায়ের কাপ এগিয়ে দিলেন, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে আছে ঝড়ের পূর্বাভাস। মিতু টেবিলে বসে মোবাইল ঘাটছে। রিমা চুপচাপ কাজ করতে করতে লক্ষ্য করল মিতু বারবার দরজার দিকে তাকাচ্ছে, যেন কারো অপেক্ষায় আছে। দুপুরের দিকে হঠাৎ বাড়িতে এক যুবক এলো। পরনে সাধারণ শার্ট প্যান্ট, চোখে ধূর্ততা। শিরিনা বেগম নিচু গলায় বললেন, প্রমাণটা শক্ত হতে হবে, যেন কেউ কিছু বলতে না পারে। রিমার বুকের ভেতর ধক করে উঠল। প্রমাণ? কিসের প্রমাণ? সে বুঝে গেল এই লোকটাকে আনা হয়েছে তার বিরুদ্ধে কিছু সাজাতে। গোপন অনুসরণ। লোকটা বিকেলে বেরিয়ে গেলে মিতুও কিছুক্ষণ পর বাইরে গেল। রিমা প্রথমে দ্বিধায় ছিল, তারপর সাহস করে ওড়না গায়ে দিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ল। দূর থেকে দেখল মিতু সেই লোকটার সঙ্গে চায়ের দোকানে বসেছে। সে রাস্তার ওপাশে দাঁড়িয়ে কান পাতল। পুরো কথা শোনা গেল না, তবে কিছু ভাঙা ভাঙা শব্দ স্পষ্ট হল। টাকা, ব্যাগের ভেতর, কাল রাত, আলমারি। রিমার হাত ঠান্ডা হয়ে গেল। সব মিলিয়ে তার মাথায় পরিষ্কার হয়ে উঠল, তার ব্যাগে যে চাবি পাওয়া গিয়েছিল সেটা সাজানো। সে মনে মনে বলল, ঠিক আছে, এবার আমার পালা। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে রিমা বাথরুমে ঢুকে দরজা বন্ধ করল, ধীরে ধীরে মাকে ফোন করল। মা! এই একটা শব্দেই তার গলা ভেঙে গেল। মা উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে রে, কাঁদছিস কেন? রিমা সব খুলে বলল, চুরির অপবাদ, অপমান, চাবির ঘটনা, মিতুর ষড়যন্ত্রের সন্দেহ। মা কেঁদে ফেললেন। তুই চাইলে এখনই চলে আয় মা। রিমা চোখ মুছল। না মা, আমি পালাবো না, আমি প্রমাণ করব আমি মিথ্যাবাদী না। মা ভারী গলায় বললেন, আল্লাহ তোকে শক্তি দিক। ফোন রেখে রিমার বুকটা হালকা লাগল। সে আর একা না। পরদিন থেকে রিমা অভিনয় শুরু করল। সে আবার আগের মতো মাথা নিচু করে চলতে লাগল, কারো চোখে চোখ রাখে না।
কথা বললে কাঁপা কণ্ঠে বলে। মিতু খুশি হল, ভাবল রিমা ভেঙে গেছে। শাশুড়িও আত্মবিশ্বাসী হয়ে উঠলেন। একদিন শিরিনা বেগম বললেন, কাল আমাদের আত্মীয়ের বাড়িতে দাওয়াত, তুই ঘরে থাকবি। রিমা মাথা নেড়ে বলল, জি মা। কিন্তু তার ভেতরে অন্য পরিকল্পনা। সেদিন রাতে যখন সবাই দাওয়াত থেকে ফিরল, রিমা ঘুমের ভান করে শুয়েছিল। রাত গভীর হলে সে ধীরে উঠে বসে। দেখল মিতু চুপি চুপি তার ঘরে ঢুকছে, হাতে একটা ছোট ব্যাগ। রিমা নিঃশব্দে উঠে দরজার ভাঁক দিয়ে দেখল। মিতু আলমারির দিকে এগিয়ে গেল, ব্যাগ খুলে ভেতর থেকে কিছু বের করল, গয়না আর কিছু কাগজ। রিমার বুক ধক ধক করছে। সে মোবাইল অন করে ভিডিও রেকর্ড চালু করল। মিতু জিনিসগুলো আলমারির নিচে লুকিয়ে রেখে ফিসফিস করে বলল, এবার দেখা যাবে কে বাঁচে। রিমার চোখে পানি এলো না, এলো আগুন। মিতু চলে গেলে রিমা বিছানায় বসে ভিডিওটা আবার দেখল। স্পষ্ট দেখা যাচ্ছে মিতুর মুখ, হাত, সব কিছু। সে নিজের সঙ্গে কথা বলল, আর না, এবার সত্যি সামনে আসবেই। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ। রিমা ধীরে বলল, এই চাঁদের মতো আমার সত্য। রিমা সারা রাত ঘুমাতে পারেনি। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া চাঁদের আলোটা বারবার তার চোখে লাগছে, অথচ চোখ বুজলে বুকের ভেতর দুলতে থাকে ভয় আর সাহসের দোলাচল। মোবাইলটা সে বালিশের নিচে রেখে দিয়েছে, যেন কোনো অদৃশ্য শত্রু এসে ছিনিয়ে নিতে না পারে। ভিডিওটা ঠিক আছে তো? এই প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। গত কয়েক মাসের অপমান, কটু কথা, সন্দেহের দৃষ্টি সব মিলিয়ে আজ তার মনে হচ্ছে এই একটা প্রমাণই তার শেষ আশ্রয়। হারালে সে আবার সেই পুরনো অন্ধকারে পড়ে যাবে। ভোরের আজান ভেসে এলে সে উঠে বসে, দুই হাত তুলে চুপচাপ দোয়া করে, হে আল্লাহ, যদি আমি ভুল না করি তাহলে আজ আমাকে শক্তি দিও। আজ সিদ্ধান্তের দিন। সকালের নাশতার সময় হঠাৎ শাশুড়ির চিৎকারে ঘর কেঁপে উঠল, চুরি হয়েছে, আমার আলমারির গয়না নেই। রিমার বুকটা ধক করে উঠল। ঠিক এটাই সে আশঙ্কা করছিল। ঘরের সবাই দৌড়ে এলো। শিরিনা বেগম বিছানার পাশে বসে কাঁদছেন, হাতে আলমারির চাবি। কাল রাতেও তো ছিল, আজ নেই। মিতু ভান করা অবাক চোখে বলল, ভাবি তো কাল সারাদিন বাসায় ছিল, বাইরেও যায়নি। এই কথাটুকুই যেন আগুনে ঘি ঢালল। আরিফ কিছু বলল না, কিন্তু তার চোখের দৃষ্টি রিমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সেই দৃষ্টি বিশ্বাসের না, সন্দেহের। রিমা শান্ত থাকার চেষ্টা করে বলল, মা, পুরো আলমারিটা কি ভালো করে দেখা হয়েছে? শিরিনা বেগম হঠাৎ চুপ করে গেলেন। মিতুর মুখ 1 সেকেন্ডের জন্য শক্ত হয়ে গেল, যেন সে বুঝে ফেলেছে রিমা কিছু জানে। আলমারি টেনে সরাতে নিচে রাখা একটি ছোট ব্যাগ বেরিয়ে এলো। এইটা কি? শাশুড়ি থরথর কাঁপা হাতে ব্যাগটা তুললেন। ভেতরে খুলতেই চকচকে গয়না আর কিছু কাগজপত্র। ঘরে হইচই পড়ে গেল। এই মেয়ে আমাদের সর্বনাশ করেছে। শাশুড়ির গলা ফেটে গেল। মিতু সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি আগেই বলেছিলাম, ভাবি ভালো না। রিমার চোখে পানি চলে এলো, কিন্তু সে নিজেকে ভাঙতে দিল না। সে ধীরে সামনে এগিয়ে এসে বলল, আমাকে একটু কথা বলতে দিন। সবাই থেমে গেল। রিমা মোবাইলটা বের করল, হাত কাঁপছে, তবু গলার স্বর অবাক করা শান্ত। গত রাতে আমি একটা ভিডিও তুলেছি, আপনারা দেখুন। ভিডিও চালু হল। স্ক্রিনে পরিষ্কার দেখা গেল রাতের অন্ধকারে মিতু চুপি চুপি ঘরে ঢুকছে, নিজের ব্যাগ থেকে গয়নাগুলো বের করছে, তারপর আলমারির নিচে রেখে দিচ্ছে। এক মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল। শাশুড়ির মুখ সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল। আরিফ হতভম্ব হয়ে বলল, মিতু, এটা কি দেখছি আমি? মিতু প্রথমে চেঁচিয়ে উঠল, সব মিথ্যে, এডিট করা ভিডিও। রিমা ধীরে বলল, আপনার গলার শব্দ আছে, আমি একা না, আল্লাহ আমার সাক্ষী। শাশুড়ি কাঁপা গলায় বললেন, মিতু, তুই এটা করলি? মিতু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ভেঙে পড়ল। আমি ভয় পেয়ে গেছিলাম, ও এলে সবাই শুধু ওকেই গুরুত্ব দেয়, আমি একা হয়ে যাব। আরিফ রেগে উঠে বলল, তুই আমার সংসার ভাঙতে চেয়েছিস মিথ্যে অপবাদ দিয়ে? মিতু কান্নায় ভেঙে পড়ল। রিমা সামনে এসে প্রথমবার দৃঢ় কণ্ঠে বলল, আমি কারুর জায়গা নিতে আসিনি, আমি শুধু সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি। তার চোখে জল, কিন্তু কণ্ঠে অদ্ভুত এক শক্তি। সেদিনের পর ঘরের পরিবেশ বদলে গেল। শাশুড়ি কথা কম বলছেন, আরিফ কারোর চোখে চোখ রাখতে পারছে না। মিতু নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। রিমা জানে সব শেষ হয়নি, কিন্তু আজ সে অপরাধী নয়, সে প্রমাণিত নির্দোষ।
রাতে আরিফ ধীরে এসে বলল, আমি তোকে বিশ্বাস করিনি, আমি ভুল করেছি। রিমা চুপ করে রইল। তার বুকের ভেতর জমে থাকা কষ্ট একদিনে যায় না। রিমা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। আজ চাঁদের আলো একটু আলাদা লাগছে, নরম অথচ দৃঢ়। সে ফিসফিস করে বলল, এটা শেষ না, এটা শুধু শুরু। কারণ সে জানে প্রমাণ দিয়ে সম্মান পাওয়া যায়, কিন্তু ভাঙা বিশ্বাস জোড়া লাগাতে লাগে অনেক সাহস, অনেক সময়। বন্ধুরা, এই গল্পের পার্ট 2 শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।